প্লেসমেন্ট শেয়ার কি? প্লেসমেন্ট শেয়ার কেন ইস্যু করা হয়? প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা কি ভালো নাকি খারাপ? প্লেসমেন্ট শেয়ার ইস্যু করলে কাদের সুবিধা? প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা নিয়ে সমস্যাটা কোথায়? প্লেসমেন্ট শেয়ার নিয়ে সমস্যার সম্ভাব্য সমাধান কি? আমাদের কোন ব্যাপারে সাবধান থাকা উচিত? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর দ্য বস। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। প্লেসমেন্ট শেয়ার কি? আইপিওর মাধ্যমে একটা কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড হওয়ার পূর্বে তার যদি ফান্ড প্রয়োজন হয়, কোম্পানির যদি টাকার প্রয়োজন হয়, তাহলে কোম্পানি যদি প্রাইভেট ইনভেস্টরদের কাছে শেয়ার ইস্যু করার মাধ্যমে ফান্ড রেজ করে, টাকা তুলে, তাহলে সেই প্রসেসটাই হচ্ছে প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট বা প্লেসমেন্ট শেয়ার ইস্যু। এখানে প্রাইভেট ইনভেস্টর বলতে হতে পারে কোম্পানি, হতে পারে কোনো ইনস্টিটিউট, হতে পারে ব্যক্তি বিনিয়োগকারী ইত্যাদি। প্লেসমেন্ট শেয়ার কেন ইস্যু করা হয়? ধরে নেই একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 30 কোটি টাকা এবং এই কোম্পানিটির আরও 30 কোটি টাকা প্রয়োজন তার বিজনেস এক্সপানশনের জন্য। সে আরও একটা ফ্যাক্টরি করতে চায়, যার জন্য তার জমি কিনতে হবে এবং অন্যান্য মেশিনস ইম্পোর্ট করা, ইনস্টলেশন, বিল্ডিং তৈরি করা ইত্যাদি কারণে কোম্পানিটির আরও 30 কোটি টাকা প্রয়োজন। তো এই 30 কোটি টাকা কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে লিস্টেড হয়ে সাধারণ বিনিয়োগকারীদের থেকে এই টাকাটা নিতে পারে। কিন্তু শেয়ার বাজারে লিস্টেড হওয়ার ব্যাপারটা একটা লেন্দি প্রসেস, লেন্দি এবং কমপ্লিকেটেড প্রসেস। তো এবং এখানে অনেক সময় লাগে এই টাকাটা তুলতে এবং অনেক রেগুলেটরি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়। তো কোম্পানির ইমিডিয়েট ফান্ড রিকোয়ারমেন্ট থাকতে পারে। দেখা গেল কোম্পানিটির 5 কোটি টাকা ইমিডিয়েটলি প্রয়োজন। এমন পরিস্থিতিতে কোম্পানিটা প্রাইভেট ইনভেস্টরদের কাছ থেকে, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে না গিয়ে, আইপিওতে না গিয়ে 5 কোটি টাকা উত্তোলন করার জন্য, 5 কোটি টাকা রেইজ করার জন্য সে প্রাইভেট ইনভেস্টরদের কাছে যেতে পারে, অথবা প্রাইভেট ইনভেস্টররাও কোম্পানিগুলোর কাছে অ্যাপ্রোচ করতে পারে যে তারা ইনভেস্ট করতে আগ্রহী। তো এই 5 কোটি টাকা কোম্পানিটি শেয়ার ইস্যু করার মাধ্যমে, 50 লাখ শেয়ার 10 টাকা ফেস ভ্যালুতে যদি ইস্যু করে, তাহলে এই প্রাইভেট ইনভেস্টরদের কাছে শেয়ার ইস্যু করার মাধ্যমে 5 কোটি টাকা কোম্পানিটি তুলতে পারে। এই 5 কোটি টাকা নেয়ার ব্যাপারটাই হচ্ছে প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট বা প্লেসমেন্ট শেয়ার ইস্যু। তো কোম্পানির ইমিডিয়েট ফান্ড রেজিংয়ের জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে ফান্ড রেজ করতে পারে ইমিডিয়েট ক্যাশ রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। প্লেসমেন্ট শেয়ার ইস্যু কি ভালো নাকি খারাপ? সাধারণভাবে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর ভিতরে সেরকম খারাপ কোনো ব্যাপার নেই, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটার কোনো অনৈতিক ব্যবহার না হয়। ফর এক্সাম্পল, একটা কোম্পানির ইমিডিয়েট ফান্ড রিকোয়ারমেন্টস থাকতে পারে, যেমন একটা কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি করতে যাচ্ছে, সেজন্য তার 30 কোটি টাকা প্রয়োজন, যার ভিতর 5 কোটি টাকা দিয়ে সে একটা ল্যান্ড কিনতে হবে এবং অন্যান্য যেই সমস্ত কাজ, যেমন ফ্যাক্টরি বিল্ড আপ করতে যেই বিল্ডিংস প্রয়োজন বা তার মেশিনারিজ প্রয়োজন, সেজন্য আরও রিমেনিং 25 কোটি টাকা প্রয়োজন। তো 5 কোটি টাকা দিয়ে সে একটা ল্যান্ড কিনতে পারে। এখন এমন একটা সিচুয়েশন হলো যে সে একটা ভালো লোকেশনে একটা ভালো ল্যান্ড পেলো, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে। তো এখনই যদি কোম্পানিটা সেই ল্যান্ডটা না কিনে, তাহলে হয়তো বা সেই ল্যান্ডটা হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ বিক্রেতা অন্য কারো কাছে ল্যান্ডটা বিক্রি করে দিতে পারে, পরবর্তী সময়ের জন্য ওয়েট নাও করতে পারে। তো এমন পরিস্থিতিতে কোম্পানির ইমিডিয়েট ফান্ড রেজিং প্রয়োজন। এইরকম পরিস্থিতিতে কোম্পানিটি প্রাইভেট ইনভেস্টরদের থেকে টাকা নিয়ে, শেয়ার দেওয়ার মাধ্যমে টাকা নিয়ে, এই টাকা দিয়ে সে জমিটা কিনতে পারে এবং পরবর্তী 25 কোটি টাকা সে আস্তে আস্তে আইপিওর যে রিকোয়ারমেন্টস, যে ডকুমেন্টেশন এবং অন্যান্য কমপ্লিকেশনস আছে, রিকোয়ারমেন্টস, রেগুলেটরি রিকোয়ারমেন্টস, সেগুলো ফুলফিল করে আইপিওর মাধ্যমে 25 কোটি টাকা, বাকি 25 কোটি টাকা সে তুলতে পারে। সুতরাং সাধারণভাবে প্রাইভেট প্লেসমেন্ট কোনো খারাপ ব্যাপার নয়। প্লেসমেন্ট শেয়ার ইস্যু করলে কাদের সুবিধা? প্লেসমেন্ট শেয়ার ইস্যু করলে সাধারণভাবে যে কোম্পানি যে এই প্লেসমেন্ট শেয়ারটা ইস্যু করছে, এই কোম্পানিটার জন্যও সুবিধা এবং যে এই শেয়ারটা কিনছে তার জন্যও সুবিধা। কোম্পানি তার ইমিডিয়েট ফান্ডস যেটা তার দরকার সেটা সে পাচ্ছেই প্রাইভেট ইনভেস্টরদের কাছ থেকে, এবং প্রাইভেট ইনভেস্টর যারা, তারা শেয়ার পাচ্ছে। সাধারণভাবে যদি আমরা আইপিওর কথা চিন্তা করি, আইপিওতে অ্যাপ্লাই করলে আমরা শেয়ার নাও পাইতে পারি, কিন্তু প্লেসমেন্টের ক্ষেত্রে সে এই কোম্পানির শেয়ারটা পাচ্ছে, মোটামুটি নিশ্চিতভাবেই শেয়ারটা পাচ্ছে। সুতরাং এই প্লেসমেন্ট শেয়ার হোল্ডার এবং কোম্পানি দুইজনের জন্যই এই প্রসেসটা বেনিফিশিয়াল। তবে পরবর্তী সময়ে যদি কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে লিস্টেড হতে না পারে, তাহলে যারা প্লেসমেন্টের মাধ্যমে শেয়ারটা কিনেছে, এই শেয়ারটায় তারা আটকে যেতে পারে, যেহেতু তারা কোনো এক্সিট পাচ্ছে না, ইমিডিয়েট এক্সিট পাচ্ছে না বা ইজি এক্সিট পাচ্ছে না।
সবকিছুই যদি ভালো হয় তাহলে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করলে সমস্যাটা কোথায়? আইপিওতে এসে একটা কোম্পানির শেয়ার দেখা যায় যে অনেক অতিমূল্যায়িত প্রাইসে ট্রেড হয়, যার কারণে অনেকেই আইপিওতে আসার আগেই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার নিতে আগ্রহী থাকে। কারণ 10 টাকা দিয়ে দেখা গেল একটা কোম্পানির শেয়ার যদি কেউ কিনে তাহলে অনায়াসে প্লেসমেন্ট শেয়ারটা 20 থেকে 40 টাকায় সে সেল করতে পারতেছে। সাধারণভাবে এই প্লেসমেন্ট শেয়ারের যে লক ইন পিরিয়ড সেটা থাকে 1 বছর। তো এই 1 বছরের কাউন্টিংটা অ্যাকচুয়ালি শুরু হয় প্রসপেক্টাস ইস্যু করার ডেট থেকে। তো প্রসপেক্টাস ইস্যু করার পরেও আরও দেখা যায় যে 3-4 মাস লেগে যায় কোম্পানির শেয়ারটা লিস্টেড হতে। তো এই লিস্টেড হওয়ার মোটামুটি 8-9 মাসের ভিতরে এই প্লেসমেন্ট শেয়ারটা সেল করা যায়। তো যদি অতিমাত্রায় প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হয় তাহলে প্লেসমেন্ট শেয়ার হোল্ডার যারা তারা এই শেয়ারটা মোটামুটি একটা ভালো রেটে 10 টাকার শেয়ার কিনে 20 থেকে 40 টাকায় সেল করে দিচ্ছে, এবং যারা আলটিমেটলি এই শেয়ারটা কিনছে যেহেতু সেল প্রেশার অনেক বেশি থাকে, প্লেসমেন্ট শেয়ার বড় হলে বড় সাইজের যদি প্লেসমেন্ট শেয়ার হয় তাহলে আলটিমেটলি সেই শেয়ারটার প্রাইস ফল করে যায়, এবং আলটিমেটলি যে সেকেন্ডারি মার্কেট থেকে এই শেয়ারগুলো কিনছে তাদের জন্য এটা লস হয়। এখানে বড় সমস্যাটা হচ্ছে যে এই সেকেন্ডারি মার্কেট থেকে ফান্ড বের হয়ে যাওয়া। কারণ প্লেসমেন্ট শেয়ার যারা হোল্ড করছে বা প্লেসমেন্ট শেয়ারে ইনভেস্ট করে যারা পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটে সেল করছে মোটামুটি ভালো প্রাইসে, তারা তো এইখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে চলে যাচ্ছে, আবার প্লেসমেন্টে ইনভেস্ট করতেছে। অ্যাট দ্য সেম টাইম সাধারণ বিনিয়োগকারী যারা সেকেন্ডারি মার্কেটে দেখতেছে যে প্রাইভেট প্লেসমেন্টে ইনভেস্ট করলে অনায়াসে একটা নিশ্চিত লাভ করা যাচ্ছে, যে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার কিনে আইপিওতে আসার পরে মোটামুটি 8-9 মাস পরেই ভালো একটা রেটে সেল করা যাচ্ছে, তো তারাও সেকেন্ডারি মার্কেটে তাদের যে ফান্ড আছে সেই ফান্ডটা তারা প্রাইভেট প্লেসমেন্টে ইনভেস্ট করার জন্য আগ্রহী থাকে, যার কারণে সেকেন্ডারি মার্কেট থেকেই এই ফান্ডটা প্লেসমেন্টের মার্কেটে অ্যাকচুয়ালি শিফট হচ্ছে, যার কারণে এই সেকেন্ডারি মার্কেটে একটা লিকুইডিটি ক্রাইসিসের মতন পজিশন তৈরি হতে পারে। তো সেকেন্ডারি মার্কেটের থেকে যদি প্লেসমেন্টের মার্কেট বেশি পপুলার হয়ে যায় তাহলে সেকেন্ডারি মার্কেটের পাশাপাশি একটা প্যারালাল প্লেসমেন্টের মার্কেটও তৈরি হবে, যেই ফান্ডটা অ্যাকচুয়ালি আসতেছে সেকেন্ডারি মার্কেট থেকে। তো সেকেন্ডারি মার্কেট যেটা সাধারণ যে এক্সচেঞ্জে আমরা যে ট্রেড করি, এই মার্কেটটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো পজিশনে থাকতেছে না, কিন্তু এই প্লেসমেন্টের মার্কেটটা আরও জমজমাট হয়ে যাওয়ার ব্যাপার থাকতেছে এবং একটা অনানুষ্ঠানিক মার্কেট তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি মার্কেটের জন্য নেগেটিভ। এবং এমন ঘটনাও শোনা যায় যে একজন ব্যক্তি প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার কিনে 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনলো, তারপরে সে 1 বছর পরে ওই 10 টাকার শেয়ার মোটামুটি এই অনানুষ্ঠানিক যে মার্কেট, প্যারালাল যে প্লেসমেন্টের মার্কেট, এখানে সে 1 বছর পর 10 টাকার শেয়ারটা 15 টাকায় বিক্রি করলো। তো আরেকজন সে কিনে এই 15 টাকার শেয়ারটা 1 বছর পরে 20 টাকায় সেল করলো। আবার আরেকজন এই প্লেসমেন্ট শেয়ার ওই 20 টাকা দিয়ে কিনে আইপিওর মাধ্যমে যখন লিস্টেড হচ্ছে সেই মার্কেটে, তখন সে এই 20 টাকার শেয়ারটা 30 টাকায় সেল করলো। তো যে সেকেন্ডারি মার্কেট থেকে এই 30 টাকা দিয়ে শেয়ারটা কিনতেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে লসে সেল করতে হচ্ছে, কারণ কোম্পানির যেহেতু সেল প্রেশার মোটামুটি ভালো, এই শেয়ারের সেল প্রেশার, তো আলটিমেটলি প্রাইসটা সে ধরে রাখতে পারতেছে না। তো এইভাবে অ্যাকচুয়ালি সেকেন্ডারি মার্কেটের থেকে প্লেসমেন্টের মার্কেট বেশি পপুলার হয়ে যেতে পারে, এবং এই প্লেসমেন্টের মার্কেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্যের কথাও শোনা যায়, যেমন যে প্লেসমেন্ট শেয়ারের বায়ার বা সেলার খুঁজে আনতে পারলে বা বায়ার বা সেলার জোগাড় করে দিতে পারলে, যে জোগাড় করে দিবে সে একটা কমিশন পাবে, এরকম বিভিন্ন কথাও আমরা মার্কেটে শুনতে পাই। প্লেসমেন্ট শেয়ার নিয়ে সমস্যার সম্ভাব্য সমাধান কি? একটা সমাধান হতে পারে যে বর্তমানে যে 1 বছরের লক ইন পিরিয়ডটা আছে, এই লক ইন পিরিয়ডটা যদি 3 বছর করা হয় তাহলে এই প্লেসমেন্ট মার্কেটের পপুলারিটি সেকেন্ডারি মার্কেটের থেকে অবশ্যই কমে আসবে। আর প্লেসমেন্টের থেকে আইপিওর সাইজ যদি ছোট হয়, আইপিওর মাধ্যমে যে শেয়ার ইস্যু করা হবে সেই শেয়ারের নাম্বার অফ শেয়ার যদি প্লেসমেন্টের যে শেয়ার ইস্যু করা হয়েছে তার থেকে কম হয়, তার মানে আইপিওতে ইস্যু করা নাম্বার অফ শেয়ার কম, এমন পরিস্থিতিতে যদি রেগুলেটর বিএসইসি যদি এই আইপিওটা অনুমোদন না দেয় তাহলে কোম্পানিগুলো বেশি প্লেসমেন্ট ইস্যু করার থেকে নিরুৎসাহিত হবে, যেটা একটা পজিটিভ সাইন হবে। সাধারণ বিনিয়োগকারীদের কোন ব্যাপারে সাবধান থাকা উচিত? সাধারণ বিনিয়োগকারীদের একটা ব্যাপার বুঝতে হবে, একটা কোম্পানি এত বোকা না যে সে 30 থেকে 50 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করবে। তো একটা 10 টাকায় ইস্যু করা শেয়ার সেকেন্ডারি মার্কেটে এসে 30 থেকে 50 টাকা হয়, এটা একটা টোটালি অযৌক্তিক একটা ব্যাপার। সো এই ব্যাপারটা আমাদের আসলে খেয়াল রাখা উচিত। কাজেই আইপিওতে আসা শেয়ারের অতিমূল্যায়িত দামে কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সাবধান থাকা উচিত। 2009-10 সালে দেখা গেছে যে একটা মিউচুয়াল ফান্ডের ইউনিটও 10 টাকায় ইস্যু করা ইউনিট 20 থেকে 50 টাকায় ট্রেড হয়েছে, সেটা ছিল একটা টোটালি পিকুলিয়ার একটা ব্যাপার।
অবাস্তব একটা ইস্যু। তো এখন বর্তমানে এসে দেখা যাচ্ছে যে 10 টাকার ইউনিট কেউ 10 টাকাতেও কিনতে আগ্রহী না। তো আমাদের যে আইপিওর ব্যাপারটা, আইপিওর যে শেয়ার ট্রেড হয়, তো এটা অনেকটা ওই 2009-10-এর মিউচুয়াল ফান্ড ট্রেডিং এর মতন অবস্থা, যে 10 টাকার জিনিস 30, 40, 50 বা 100 টাকাতেও ট্রেড হয়। তো এই ব্যাপারটা আসলে খুবই সাবধান থাকা উচিত। বিনিয়োগকারীরা যদি এই ব্যাপারটা সাবধান হতো তাহলে কিন্তু প্লেসমেন্ট শেয়ারগুলো আসলে বেশি রেটে সেল করা যেত না। যেহেতু বিনিয়োগকারীরা অসাবধান, এই ব্যাপারগুলোতে খুব একটা কেয়ারফুল না, তো প্লেসমেন্ট শেয়ার দেখা যাচ্ছে যে 20 টাকাতেও কিনছে, পরবর্তীতে সে কিন্তু মোটামুটি 30 বা 40 টাকাতে সেল করে বের হয়ে যেতে পারতেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই শেয়ারের প্রাইসটা ফল করতেছে। সো এই অসাবধানতার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বিনিয়োগের পূর্বে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের ইস্যু সাইজ এবং আইপিওর সাইজ কত। যদি আইপিওর সাইজ অনেক কম হয়, প্লেসমেন্টে ইস্যু করা শেয়ার অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে ওই শেয়ারে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এবং সাধারণভাবে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এগুলো অ্যানালিসিস করে দেখাটা উচিত। সুতরাং আমরা যদি সাবধান হই তাহলে এই প্লেসমেন্টের ব্যাপারে অনিয়মগুলো ঘটবে না, কারণ ওই প্লেসমেন্ট শেয়ার পরবর্তীতে সেল করতে গেলে ক্রেতা খুঁজে পাওয়া যাবে না। আর যারা প্লেসমেন্ট শেয়ারে নিশ্চিত লাভ মনে করে ইনভেস্ট করছেন তাদেরও সাবধান হওয়া উচিত, কারণ এই শেয়ারটা, যেই শেয়ারে আপনি ইনভেস্ট করছেন প্লেসমেন্ট শেয়ারে, এই কোম্পানিটা আইপিওর মাধ্যমে লিস্টেড হবেই তার কোনো নিশ্চয়তা নেই। এবং এই রকম উদাহরণ যে প্লেসমেন্ট শেয়ার ইস্যু হয়েছে কিন্তু লিস্টেড হয়নি, এমন উদাহরণ কিন্তু আমরা দেখেছি আগে। সুতরাং লিস্টেড হতে না পারলে কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অন্তত একটা থ্যাঙ্কস লিখে কমেন্ট করবেন। আপনার এই কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও মেক করতে অনুপ্রাণিত করবে। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। সবাই ভালো থাকবেন।